প্রথমে এই সোচ্চার যারা আপনার সংগঠনটা করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, সালাম জানাই। এরা মোস্টলি বিদেশ থেকে করতেছে, টর্চার ওয়াচডগ বাংলাদেশ সোচ্চার। তারা এই যে বাংলাদেশের পুরো বাংলাদেশটাকে যে কিরকম নিষ্ঠুর এবং একটা আপনার ভয়ঙ্কর দেশে পরিণত করছে, একটা হরর, এটা মানে রেইন অফ টেরর যাকে বলে, এইটা মানে প্রকাশিত হচ্ছে না। উত্তর কোরিয়ারটা আমরা জানি প্রকাশ হয়, যেখানে নির্যাতন হয় সেখানে, কিন্তু বাংলাদেশে প্রকাশ হচ্ছে না। তো এখানে আপনি যে বলেন অনেকগুলো ছাত্রের মধ্যে আজকে আমরা দুজন ছাত্র নিয়ে, আপনি যে একটা হচ্ছে আল আরাফাত হোসেন, যে বুয়েটের 15তম ব্যাচের আপনার মেটালার্জিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র ছিল, আরেকজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুকুল হোসেন। হ্যাঁ, যেটা আমরা ওর ভিডিওটা দেখবেন। কিন্তু তার আগে আপনি বলার আগে আমি একটু ছোট করে দর্শক এই জবানবন্দিটা পড়তে চাই মুকুল হোসেনের। উনি বলছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নিশ্চরতার এক নীরব সাক্ষী আমি। ওই যে এটা হচ্ছে আরাফাত। আচ্ছা, আমি আরাফাত, এদেশের নিভৃত গ্রাম থেকে ঢাকাতে পড়তে আসা অসংখ্য ছাত্রদের মতোই একজন। আমি বুয়েটে এসেছিলাম 2016 সালে বস্তু ও ধাতু প্রকৌশলের ছাত্র হিসেবে। আমার জন্ম চাঁপাইনবাবগঞ্জে। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। এসএসসিতে এবং এইচএসসিতে গোল্ডেন A+ পেয়ে সারা গ্রামে পরিচিত ছিলাম আমি। আজ যদি কেউ আমাকে জীবনের একটি ভুলের কথা স্বীকার করতে বলে, যেখান থেকে আমাকে ফেরত যাবার সুযোগ দেওয়া হবে, তা হচ্ছে রাজনৈতিকভাবে ভীষণ কুলুষিত বুয়েটে আমার পড়তে আসা। আপনি চিন্তা করেন, একজন পিতামাতার এবং তাদের সন্তানের সারা জীবনের আরাধ্য বাংলাদেশের সর্বোৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে তাদের ভর্তি করার জন্য তাদের জীবন, যৌবন, কষ্ট সব নিয়োগ করে। এই ছাত্র, এই আরাফাত হোসেন চাঁপাইনবাবগঞ্জের একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে। সে তার একজন ব্রিলিয়ান্ট ছাত্র হিসেবে নিজেকে মানে পরিগণিত শুধু করে না, সে প্রমাণ করে সে বুয়েটে ভর্তি হওয়ার পরে এখন সে বলছে যে রাজনৈতিকভাবে কলুষিত বুয়েটে ভর্তি হওয়া ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ কাজ। তারপরে বলছে যে বাংলাদেশের এক সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার খেসারত আমি এবং আমার পরিবার দিয়েছি। আজ এত ঘাত প্রতিঘাত পেরিয়ে আমার বর্তমান অবস্থান থেকে আমার কথাগুলি আমি চিৎকার করে সবাইকে জানাতে চাই। তবে আমি চাই না কারো প্রতি প্রতিহিংসাবশত অতিরিক্ত দোষারোপ করে ফেলি। 2016 সালে ফেব্রুয়ারি মাসে আমার ক্লাস শুরু হয়। বুয়েট ছিল আমার জীবনের লালিত স্বপ্ন। আমার বাবা সব সময় চাইতেন আমি ডাক্তার হই, মানুষের জন্য কিছু করি, কিন্তু আমার চাওয়া ছিল ইঞ্জিনিয়ার হয়ে সভ্যতা নির্মাণের অবদান রাখা। আল্লাহর ইচ্ছাও ছিল তাই। বুয়েটে এসে প্রথম থেকেই খুবই মনোযোগী হবার চেষ্টা করি, ক্লাসের ফলাফলও ভালো করতে থাকি। আচ্ছা, আপনি তো তার প্রথম 2টা প্যারা পড়লেন, মধ্যখানে তার অনেক প্যারা আছে। সে প্রথম বছর র্যাগিং নামে শয়তানের বাচ্চারা যে দুষ্টামি করে, মানে জুনিয়র ছেলেদেরকে যে বিভিন্ন রকমের নির্যাতন করে, ওইটার বয়ে সে প্রথম বছর হলে উঠে নেই। দ্বিতীয় বছর সে হলে উঠছে, যদিও তার মনে একটু একটু ভয় ছিল। তো সে হলে উঠার পরে এর মধ্যে ওই আপনার হেফাজতের ঘটনার পরে যে ছাত্রলীগের একজন বা বুয়েটের একজন ছাত্র মারা গেছিল দ্বীপ নামে, পরে সে রশিদ হলেই থাকতো। আচ্ছা, রশিদ হলে থাকতো এবং সে নিয়মিত নামাজ পড়তো প্রত্যেকদিন। মানে তার একটা বড় দোষ ছিল, সে কেন নামাজ পড়ে, এটা একটা অপরাধ ছিল, বিশাল অপরাধ। 95% বা 90% মুসলিম দেশে নামাজ পড়া একটা বড় অপরাধ তার। এবং সে আপনার নামাজের সে তার একটা ভালো বন্ধুত্ব হয়, সে টেনিস খেলতো, ব্যাডমিন্টন খেলতো। এবং 2018 সালের 24শে জানুয়ারি সেকেন্ড ইয়ারে সেকেন্ড সেমিস্টারে ক্লাস শেষ, ল্যাব সেশন কুইজ ক্লাস ছিল, ওই কুইজ ক্লাস করে সে মানে ওখানে অপেক্ষা করতেছিল আপনার তার সিইসি
মানে ওয়েস্ট পলাশি ভবনে সে ওখানে অপেক্ষা করতেছিল। এমন সময় সে নিচে থেকে কিছু চিৎকার শুনতেছে। আচ্ছা। তখন তার এক বন্ধু বলতেছে, এই তোরের নাম ধরে তোর ছাত্রলীগের ছিল, কেন আমার কেন খুঁজতেছে? হুম। আমি জানি না কেন খুঁজতেছে। তখন সে তাড়াতাড়ি, এবং এই যারা খুঁজতেছে তাদের ছবিগুলো দেখাই। না, এটা আরো ভালো করে দেখাবো, দাঁড়ান। আচ্ছা, ঘটনা শুনেন না আগে, হুম, যদি আপনি কিছু মনে না করেন। শিওর। তখন সে দৌড়াইয়া বিভাগীয় প্রধান মনিরুজ্জামান সাহেব, প্রফেসর মনিরুজ্জামান, তার ডিপার্টমেন্টের আচ্ছা। বস্তু ও ধাতুবিদ্যা বিভাগের প্রধান মনিরুজ্জামান সাহেবকে কল করে। তখন সে উনাকে না, আপনি আরেকজন শিক্ষক হুমায়ুন সাহেব, প্রফেসর হুমায়ুন সাহেব ওখানে ছিল। সে তাড়াতাড়ি হুমায়ুন সাহেবের কাছে গিয়ে ওখানে লুকায় থাকে, ওনার রুমের পিছনে গিয়ে। আর উনারে পায়ে বেচারা কিছুক্ষণ সাহস পায়, সাহস পেয়ে সে তখন বের হয়। এরপরে সবচেয়ে মারাত্মক ঘটনা দেখেন। এরপরে এই যে বর্তমান যে বিসি সত্যপ্রসাদ মজুমদার, মিথ্যাপ্রসাদ মজুমদার আমি নাম দিছি, এই মিথ্যাপ্রসাদ মজুমদার আপনার তখন ছাত্র কল্যাণ পরিচালক ছিলেন। বুয়েটে একটা ছাত্র কল্যাণ পরিচালক থাকে। তখন সে গাড়ি নিয়ে আসছে। তখন ছাত্রলীগের ছেলেরা, মানে এটা একটা অ্যারেঞ্জ গেম ছিল, তাকে মারার জন্য চলে যায়। তখন হুমায়ুন সাহেব, প্রফেসর হুমায়ুন এই সত্যপ্রসাদ মজুমদারকে বলে যে আপনি তাকে আপনার গাড়িতে করে নিয়ে যান, ওকে তো ওরা মারতে চাচ্ছে, ওরা তো মারবে। কিন্তু সত্যপ্রসাদ মজুমদার বলে যে না, আমি গাড়িতে নিতে পারবো না। সে অ্যাভয়েড করে চলে গেল। আরাফাত বলতেছে তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি রাসেলকে সত্যপ্রসাদ মজুমদার জিজ্ঞেস করছেন, কি সমস্যা তোমাদের, কি সমস্যা? রাসেল তখন উত্তর দিচ্ছে, এই গুন্ডা স্যার, এটা ছোটখাটো সমস্যা, আমরা মিটিয়ে ফেলবো, এটা আপনি চলে যান। আচ্ছা। হুমায়ুন স্যার সত্যপ্রসাদ মজুমদার স্যারকে বারবার অনুরোধ করলেন তিনি যেন আমাকে তার গাড়িতে নিয়ে যায়, কিন্তু তিনি ভ্রুক্ষেপ না করে তড়িঘড়ি করে চলে যান। পরবর্তী আমি বুঝতে পারি এই সকল ঘটনায় সত্যপ্রসাদ মজুমদার খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আমাকে খুঁজে বের করে ওদের হাতে দেওয়ার জন্যই তিনি এসেছিলেন। খেয়াল করেন, একজন শিক্ষক যার পরিচিতি হচ্ছে ছাত্র কল্যাণ করা, সে একজন ছাত্রকে মারার জন্য ছাত্রলীগের গুন্ডাদের হাতে তুলে দিয়ে সে চলে যাচ্ছে। আমার এই ঘটনার আগে পরে অনেক ছাত্র একই পরিস্থিতিতে পড়েছে, মানে সে একা না। এই বর্তমানের ভাইস চ্যান্সেলর নামের এই যে কুলাঙ্গার, সে ছিল ছাত্র নিধনের অন্যতম নেতা। যাই হোক, এগুলো তার অনেক বড় স্টেটমেন্ট, এগুলা আপনি সোচ্চারের আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েন পরে, অবশ্যই দেব। আচ্ছা, এখানে আমি সর্বশেষ আমার দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, ওকে পরে ধরে নিয়ে বুয়েটের জিমনেশিয়ানে নিয়ে যায়। অনেক ছাত্র সেখানে ছিল, কিন্তু ছাত্রলীগের এই যে আপনি যাদের নাম বললেন, এখন তার নাম ছবি দেখাচ্ছি, আপনি ছবি দেখান। একটার নাম হচ্ছে হাসান সারোয়ার সৈকত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 15, আমি নামগুলো পড়ি, এই ডাকাত গুলার নাম সবার জানা দরকার আছে, এই গুন্ডা গুলা যারা আরাফাতকে মারছে। 2 নম্বর মিনহাজুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 14, নীলাদ্রি দাস নিলয়, এটা ডিপার্টমেন্ট NAME লিখছে 15, মেহেদি হাসান NAME 15, জিয়াউদ্দিন রুবেল WRE 14, আকাশ দেবনাথ সিভিল ইঞ্জিনিয়ারিং 12, মেফতাউল ইসলাম জিয়ন, যারা আবরার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড হয়েছে, সে হচ্ছে NAME 15, অর্ণব চক্রবর্তী সৌমিক ME 15, রাউফুন রাজন ঝলক CE 14, রাফাত ইমতিয়াজ চৌধুরী EEE 14, ইশতিয়াক আহমেদ মুন্না ME 15, তারও মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আবরারের হত্যা। মেহেদি হাসান রবিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 15, তারও মৃত্যুদণ্ড হয়েছে আরাফাত আবরারের হত্যাকাণ্ডে। মেহেদি হাসান রাসেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 13, তারও আবরার হত্যাকাণ্ডে শাস্তি হয়েছে। এই যে 13 জন, এই 13 জন সে চিনতে পারছে, এবং তার যদি এই বর্ণনা পড়েন, আরাফাতের উপর নির্যাতনের ঘটনা সত্যতা ও নির্যাতনের সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ত সোচ্চারের পক্ষ থেকে যাচাই করা হয়েছে, এবং আপনি যদি তাকে কি পরিমাণ কিভাবে, এবং তাকে যে তার একদম হাত ভেঙে, পা ভেঙে, কোমর ভেঙে, মাথা ফাটাইয়া, এবং তারে যে সাপের মতো পিটাইছে, এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার,
আপনি গুন্ডামি করবে। শিক্ষক, এই যে সত্য প্রসাদ মজুমদার যে ভাইস চ্যান্সেলর, হি ইজ নাম্বার 1 কালপ্রিট। অ্যাটেম্প টু মার্ডারের সে 1 নম্বর আসামি। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সত্যপ্রসাদ মজুমদারকে গ্রেপ্তার কেন করতেছে না? তারে রিমান্ডে নিয়ে তাকে এই আরাফাত হোসেন এই ছেলেটাকে মৃত্যু মুখে দেওয়ার জন্য এই শয়তানের বাচ্চা এই জড়িত। আচ্ছা, প্রফেসর মনিরুজ্জামান এবং প্রফেসর হুমায়ুন কবির সাহেবকে বলি, 2016 সালের ঘটনা, আজ 2024 সাল। আপনারা চেষ্টা করছেন তাকে বাঁচাইতে পারেন নাই, ঠিক আছে। মনিরুজ্জামানের হাত থেকে তারে ধরে নিয়ে গেছে প্রফেসর মনিরুজ্জামান, ডিপার্টমেন্টের হেড ওই সময়। আপনি মামলা করছেন কিনা? আপনি জাতিকে জানাইছেন কিনা? প্রফেসর হুমায়ুন সাহেব, আপনি জাতিকে জানাইছেন কিনা আপনাদের লেখাপড়ার, আপনাদের সার্টিফিকেশনের 2টা পয়সার মূল্য আছে? আপনাদের কোনো মেরুদণ্ড আছে? আপনাদের কোনো গার্ডস আছে? আপনি বুয়েটে পড়ে কি করবেন? এইসব রবিন, ইশতিয়াক, এই যে নীলাদ্রি নামে এই ছাত্রলীগের পান্ডাদের হাতে আপনার একটা ছাত্র নিয়ে গেল। আর এই যে সত্যপ্রসাদ নামে মিথ্যা প্রসাদের শয়তানের বাচ্চা, ও যে এখানে ইনভলভ, আপনারা জানেন না? আপনারা নাকি এত মেধাবী, আপনাদের মেধা দিয়ে আমরা কি করব? জাতি কি করবে আপনাদের মতো মেধাবীদেরকে? এই ছেলে বলতেছে যে আমার সারা জীবনের যদি কোনো ভুল থাকে তাহলে আমি বুয়েটে ভর্তি হয়েছি। তার মানেটা কি? তার মানে এটা একটা ভয়ঙ্কর গুন্ডাদের কারখানা আপনারা বানাইছেন। অবিলম্বে বাংলাদেশের সকল মানুষকে বলবো, হাসিনা করবে না, সত্য প্রকাশ করবে না, মিথ্যা প্রকাশ করবে না। এই শয়তানের বাচ্চাদেরকে, ছাত্রলীগের গুন্ডাদেরকে, আওয়ামী লীগের থেকে বাঁচতে হলে আপনাদের মেধাবী ছাত্রদেরকে গুন্ডাদের হাতে ছেড়ে দিবেন। আমি অবিলম্বে, আরো অনেক ঘটনা আমরা এগুলা প্রত্যেকদিন রিভিল করবো। সোচ্চারকে আবার অভিনন্দন জানাবো। আমরাও চেষ্টা করব, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করেন সবাইকে বলবো, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ঘটনা গত 15-20 বছরে ঘটছে এবং ঘটতেছে, মানে নির্যাতনের। আমরা সবগুলো এগুলো নিয়ে আমরা চেষ্টা করব সবাই মিলে। এখন প্রথম কাজ হচ্ছে এই বিসি নামের কুলাঙ্গার, যে তার ছাত্রকে হত্যা করার জন্য আরেকজনের হাতে তুলে দেওয়ার সরাসরি ভাবে জড়িত, এসপার আরাফাত হোসেন, এই নিবৃত বল্লী চাপাই নবাবগঞ্জের এই ছেলেটাকে, এত মেধাবী ছেলেটাকে এই যে মেরে ফেলছিল। আবরার বেঁচে গেছে, সে কোনো মতে বাঁচছে। আবরার মরে গেছে, সে কোনো মতে বাঁচছে। তাহলে অবিলম্বে বিসি এবং এমনকি মনিরুজ্জামান এবং হুমায়ুন সাহেব, আপনারা অ্যাপারেন্টলি চেষ্টা করছেন, কিন্তু আপনারা জাতিকে জানান নাই, আপনারা প্রেস কনফারেন্স করেন নাই, আপনারা সত্যপ্রসাদ মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না কেন? সত্যপ্রসাদ মজুমদার এখানে জড়িত, সে আবার ভাইস চ্যান্সেলর হয়। হাসিনা তো গুন্ডাদেরকে ভাইস চ্যান্সেলর বানায়, যে ছাত্রকে হত্যা করতে চায় এবং অন্যদের হাতে তুলে দিতে চায়, সে এখন ভাইস চ্যান্সেলর। সে আবার এখন ছাত্র রাজনীতির আপনার বিরুদ্ধে কথা, এই পক্ষে কথা বলে। আমি বুয়েটের শিক্ষক সমিতি যারা বিবৃতি দিয়েছেন অভিনন্দন জানাই। তারা অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করার জন্য, যদিও অ্যাপিলেট ডিভিশনে হাসিনার পেটিকোট, কোনো রেজাল্ট পাবেন কিনা জানি না। কোন রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের থেকে আসবে না, আপনাদেরকে বলে দিলাম, গ্যারান্টি। একজন দুর্বল চিত্তের রাজনৈতিক নেতা বা সরকার প্রধান আদালতে যায়। বিএনপি যেই ভুল কাজ করছে, তারা বেগম খালেদা জিয়া বা তাদের সমাধান আদালতে যায়। বিএনপির উকিলদেরকে আমি ধিক্কার দেই আপনাদেরকে। আপনারা কোন রাজনৈতিক সমাধান আদালতের নামের এই কুলাঙ্গারের পেটিকোট থেকে পাবেন না। আপনাদেরকে রাজপথে সমাধান করতে হবে। রাজপথ ইজ দ্য লাস্ট পাথ। এবং বুয়েটের ছাত্রদেরকে বলবো, 1400-এর মধ্যে যেমন একজন ছেলে শুধু হাসিনার পক্ষে ওই পরীক্ষা দিতে গেছিল, ইউ আর দ্য কারেজাস স্টুডেন্ট, নট অনলি ট্যালেন্টেড, ইউ আর দ্য কারেজাস স্টুডেন্টস। রাস্তার মধ্যে সমাধান করতে হবে, ভেঙে চুরমার করে দিতে হবে, আদালত একদম তছনছ করে দিতে হবে। আমাদের শ্রেষ্ঠ ছেলেদেরকে এভাবে মেরে ফেলবে, সাপের মতো পিটাবে, আর ছাত্রলীগের গুন্ডামি করার জন্য, রাজনীতি করার জন্য এই মিথ্যা প্রসাদ মজুমদার, তোমার আসল চরিত্র আরাফাত উন্মোচন করেছে। তুমি ভাইস চ্যান্সেলর,
তোমার ছাত্রকে মারার জন্য তুমি ভাইস চ্যান্সেলর হইছো, ছাত্রলীগের তুমি 1 নম্বর পান্ডা। অবিলম্বে আমি ছাত্রদেরকে বলবো, আপনারা যে সাহসিকতার সাথে বুয়েটে ছাত্র রাজনীতির নামে যে গুন্ডামি ছাত্রলীগ আবার চালু করতে চায়, শুধু বুয়েটে কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, কুমিল্লা সকল বিশ্ববিদ্যালয়ে এর বিহিত ব্যবস্থা করার জন্য বুয়েট যেরকম এগিয়ে আসছে, সকল ছাত্রদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাই। ধন্যবাদ। এবং এর সাথে আরেকটা জিনিস শেষ করার আগে আমি একটু ইয়ের কথাটা, ভিডিওটা আমি আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে বুয়েটের আল আরাফাতের ব্যাপারে আমরা কথা বললাম, মুকুল হোসেন। আমি একটু ভিডিওটা দেখতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়। মানে কতটা বর্বর এরা, you can imagine that। একটু দর্শক আমরা আমি 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 দেখাচ্ছি। রাত 10টা থেকে আমাকে ভোর 4টা পর্যন্ত ওরা নির্যাতন করে। রুম থেকে আমি চিৎকার করতে পারি না। একটা পর্যায়ে যখন ওরা নিশ্চিত হয়েছে যে রাত্রের 12টা 4টা বাজে যখন নিশ্চিত হয়েছে যে আমি মারা গেছি, আমি যখন জানে যে আমি মারা গেছি, সে সুবাদে তারা কি করলো, তারা ভয় পেয়ে আমাকে রুমে ওরা তালা দিয়ে চলে গেছে। আতঙ্কের রেশ আমাকে এখনো কাটেনি, আমার এখনো অনিশ্চিত আছে যে আমি কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো নাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবো না। বাবাও আমাকে দেয় না যে বাবা তোমাকে পড়াশোনা করতে হবে না, তুমি বাড়িতে থাকো বাবা। তবু আসছি বাবার স্বপ্ন পূরণের জন্য, তবু আমি ক্যাম্পাসে আসছি। নির্যাতকরা এই দেশে ঐক্যবদ্ধ, কিন্তু নির্যাতিতরা ঐক্যবদ্ধ না। নির্যাতিতদের ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে সবাইকে সোচ্চার করতে হবে। সোচ্চারের আমাদের কার্যক্রম যে আপনাদের গল্পগুলো, যে না বলা গল্পগুলো, নীরবতা ভেঙে আমরা গল্পগুলো সামনে নিয়ে আসতে চাই এবং আপনাদের গল্পগুলোই আমরা শেয়ার করতে চাই। ফৌজদারি অপরাধে সময় কোনো বার না, যে কোনো সময়ই আপনি বিচার প্রার্থী হতে পারবেন। একদিন না একদিন ইনশাল্লাহ এটার বিচারের ব্যবস্থা হবে। এখন যে প্রাথমিক কাজটা করা দরকার সেটা হচ্ছে যে ঘটনাসমূহ বর্ণনাগুলো লিখিত আকারে রাখা। সোচ্চারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মাহফুজুল হাসান, ক্যাম্পাসে নির্মমভাবে নির্যাতনের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকুল আহমেদকে তার উপর নির্যাতনের আমরা শুনলাম। এবং মানে আপনি এখন আমাকে বলেন, এই যে মুকুল আহমেদ ছেলেটা বাড়ি নরসিংদী। সে আপনার 2018 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়। তো ওখানে ওই র্যাগিং নামে যে বদমাইশি, এখন তো ধরেন আগে নবীনবরণ হইতো, এখন র্যাগিং করে ওই ছাত্রদেরকে মানে একজনও যাতে ছাত্রলীগের বাইরে কোথাও যাইতে না পারে, প্রথম বর্ষে তাদেরকে ছেলে মেয়ে সবাইকে এই যে রং মারামারি, গুন্ডামি, বদমাইশি এগুলা করে তাদেরকে মোটামুটি আপনার স্লেভ বানাই ফেলে। স্লেভ মানে কৃতদাস। ছাত্রলীগ তাদেরকে মনে করেন, ছাত্রলীগের 100-200 জন পান্ডা সান্ডা থাকে, তাদের এক একজন 5-6 জন তাদের পাইক পেয়াদা বানায় ওদের, মানে তার বর্ণনা মতে। মানে এরা সব হইলো, আপনি এগুলো বাড়িতেও বলতে পারবে না, কাউরে বলা যাবে না। এরা হচ্ছে তাদের কেউ ওদের কাপড় ধোবে, কেউ তাদেরকে আপনার ওই যে সিগারেট আনতে দিবে, কেউ তাদের জন্য রান্না করবে, কেউ তার জুতা মুছবে। এগুলো আপনি বিশ্বাস করবেন না। মানে ছাত্রলীগ যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি করছে, এখানে এই যে র্যাগিং নামে এই কর্মকাণ্ড, এখানে আপনার মুকুল আহমেদের কথায় আপনি কিছু পাবেন। আচ্ছা, মুকুল আহমেদ করছে কি, প্রথম বছর এগুলোর পরে এই সেকেন্ড ইয়ার মানে এই আরাফাতের মতোই সে এইরকম মানে নির্যাতনের শিকার হচ্ছে, এগুলোর জন্য সে একটা পোস্ট দিছে ফেসবুকে, যে র্যাগিং এর নামে। ও কিন্তু ছাত্রলীগের ভয়ে ছাত্রলীগের নাম লেখে নাই, বলে যে সিনিয়ররা জুনিয়রদেরকে যে র্যাগিং এর নামে এই যে নির্যাতনটা করে, এইটা বন্ধ করা উচিত, এরকম সে একটা আপনার পোস্ট দিছে ফেসবুকে পোস্ট দেওয়ার ঠিক পরের দিনই তাকে ধরছে। ধরে ও আপনার একটা হলের এই সিঁড়ির মাঝখানে একটা জায়গা থাকে না, ওখানে নিয়ে গেছে। নিয়ে ওখানে 4-5 জন তাকে প্রথম ঘুষা দিছে। ও মনে করছে ওরে ছেড়ে দিবে, কিন্তু না। পরে ওখানে ওরা ওই হল থেকে আপনার হকি স্টিক, লাঠি,
আর কি চাবুক টাবুক দড়ি টড়ি বোধ কিছু আনছে, আইনা তারে ওই হলের পিছনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে 7-8 জন আপনার এমন মার দিছে, সবগুলোর নাম আছে গুন্ডাগুলার, মারতে 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 বলে যে তুই তো শিবির করস নাকি ছাত্রদল করস, হ্যাঁ। তারপরে তাকে তার মানে একটা জিনিস আমি বুঝলাম না, যে এক্ষেত্রেও দেখলাম, বুয়েটেও দেখলাম এই যে রিসেন্টলি ঘটনা, হ্যাঁ। মানে আপনাকে যদি হিজবুল তাহের বানানো যায়, আপনাকে যদি শিবির বানানো যায়, হ্যাঁ। তাহলে আপনাকে মারা যাবে, হ্যাঁ। মানে না ছাত্রদল হইলেও মারা যাবে, ছাত্রদল হলে মারা যাবে, মেরে ফেলতে পারবে, মেরে ফেলতে পারবে, হ্যাঁ। মানে ওই গ্যারান্টি আছে, ও গ্যারান্টি আছে, এবং এটার জন্য বিচার হবে না, এটা নয়। এবং পুলিশ এটা মানে শুধু তকমাটা দিয়ে দিতে হবে। তকমাটা দিয়ে দিত। আচ্ছা, বাহ। তো তারপরে তাকে আপনি দেখেন কিরকম ডেঞ্জারাস অবস্থা, মানে এগুলা বলতে আমার নিজে তার কাহিনীগুলো পড়ে সে কান্না করতেছিল, আমারও চোখের পানি আসছে। তাকে নাকি পরে তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলছে, তার গোপনাঙ্গে সিগারেটের ছেঁকা দিচ্ছে, তার রানের মধ্যে সিগারেটের ছেঁকা দিচ্ছে। তারপর যখন তার 4-5 ঘন্টা নির্যাতন করতে 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 তার যখন আপনার তার হাত ভেঙে গেছে, তারপরে তার মানে সোজা কথা তার পুরুষাঙ্গ কিছু রাখে নাই, আগুনের শেষলাই দিছে, বুঝছেন? আচ্ছা, এরপরে আপনার তার যখন চারিদিকে ব্লিডিং হচ্ছে, অনেক ছেলেপেলে কিন্তু তার চিৎকারে আসছে, কিন্তু কেউ আগাচ্ছে না, মানে সবগুলা আপনার গাটলেস, স্পাইনলেস খরগোশ হয়ে গেছে আর কি, মানে পুরো জাতি যেরকম এখন আমরা খরগোশ হয়ে গেছি একদম, হ্যাঁ, হাসিনার ভয়ে আমরা সব সহ্য করছি, হ্যাঁ সহ্য করতেছি। তো এটা সহ্য বলে না, সব মেনে নিচ্ছি, এটা সহ্য বলে না, এটা হচ্ছে আপনি কি আমরা ইডিয়েট হয়ে গেছি। সহ্য এক জিনিস, নপুংসক হয়ে হ্যাঁ, গেছি, নপুংসক। বাংলায় বলে, হ্যাঁ নপুংসক হয়ে গেছি। তো আপনার ওরা মনে করছে হি ডাইড, হি ইজ নো মোর, এবং সে তার এবং সে কিন্তু দেখলাম যে সে মরা মানুষের মতো অভিনয় করেছে, হ্যাঁ, মানে ভয়ে যাতে ওরা ভাবছে যে মারা গেছে, এবং সে লাস্টে বলছে যে আবরার তো মরে গিয়ে বেঁচে গেছে, আমি বেঁচে মরে গেছি। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আবরার মরে যাওয়ার পরেই ঘটনাটা প্রকাশ হচ্ছে, কিন্তু আমাদের গুলা কেউ প্রকাশ করে না। এবং একই ঘটনা আপনি দেখেন, ওখানে সমস্ত শিক্ষক জানে, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি তার এই যে হাউস টিউটর জানে, হলের প্রভোস্ট জানে, তার বন্ধুরা জানে, তার ব্যাচমেটরা জানে, সিনিয়ররা জানে, জুনিয়ররা জানে, বাট এভরিবডি ইজ মাম। এই যে আমাদের দেশটাকে যে একটা আপনার গুন্ডার দেশে পরিণত করছে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে, এই যে আরাফাত এবং মুকুল আহমেদের যে ঘটনা, এরকম ঘটনা আরো ডজন ডজন আসতেছে, প্রকাশিত হচ্ছে। ঘটনা তো ঘটছে হাজার হাজার, প্রকাশিত হচ্ছে এখন কিছু কিছু, হয়তো 2-4 ডজন এখন বের হয়েছে। তো আমরা এগুলো নিয়ে নিয়মিত কথা বলবো। এখন সর্বশেষ আমার এটা নিয়ে আমার কথা হচ্ছে, টিটু ভাই, আমার জাতিকে, আমার দর্শক যারা শুনছেন, আপনারা এগুলো হাজার হাজার শেয়ার করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর মূল প্রতিকার হচ্ছে হাসিনা নামক হায়না, হাসিনা নামক ভারতের পাচাটা গোলাম, হাসিনা নামক লেন্দুক দর্জি, হাসিনা নামক কমিউনিস্ট বাকশাল, এর উৎখাতে যদি না করতে পারেন, এগুলো হচ্ছে শাখা প্রশাখা, হ্যাঁ, এই লতা পাতা গুল্ম এগুলা, কিন্তু পুরা জাতিকে জিম্মি করা এই যে মূল হাসিনা নামক এই অপদার্থ, এই অযোগ্য, এই চোর, এই ডাকাত, এই বদমাস, একে উৎখাত করতে হবে। আপনাদের অধিকার কিচ্ছু নাই, আপনারা ভোট দিতে পারেন না, আপনারা বিচার পাবেন না, আপনারা কথা বলতে পারেন না। আপনাদের 1971 সালে যেই আপনার যে যুদ্ধ করে 1 সাগর রক্তের বিনিময়ে যে দেশটা পাইলাম, সেই দেশটাকে 1970 না 1909 সালের আগে নিয়ে গেছে, 100 বছর পিছাই দিছে হাসিনা। এখান থেকে মুক্তি পেতে হলে শুধু বিএনপি, জামাত বা রাজনৈতিক দলের প্রতি তাকাই থাকলে হবে না, জাতি হিসাবে আপনাদেরকে মেনে নিতে হবে। ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে এই ফেসিবাদ থেকে মুক্তি পেতে হলে আপনাদের মেধাবী ছাত্রদেরকে বুয়েটে, মেডিকেলে, বিশ্ববিদ্যালয়ে যে পাঠাচ্ছেন, তাদেরকে কি পরিমাণ নির্যাতন করতেছে আপনারা জানেন না, আপনাদেরকে বলেও না এই ছেলে মেয়ে। এখানে কি এরকম বলতে পারি আমরা জামাল ভাই, যে এই যে বুয়েটের যে এই যে
ছাত্র ছাত্রীদের যে ফুঁসে ওঠা, হ্যাঁ, এখান থেকে মানে তারা ওই বিভীষিকাময় জায়গায় আর যেতে চাচ্ছে না। জানি যাচ্ছে না। মানে ছাত্রলীগকে দেখলে তারা দুঃস্বপ্ন দেখছে। ছাত্রলীগ তো না, এটা তো হচ্ছে আপনার গেস্টাপো বাহিনী, এক্স্যাক্টলি, এটা হচ্ছে রক্ষী বাহিনী। এক্স্যাক্টলি। শেখ মুজিব যেটা ও রক্ষী বাহিনী করছিল, এখন তো মনে করেন র্যাব পুলিশ সব রক্ষী বাহিনীর অংশ। এরা হচ্ছে তাদের ছাপোষা আরেক গুন্ডা বাহিনী। এরা হচ্ছে পোশাকধারী, এটা হচ্ছে সাদা পোশাক। তাহলে আপনি এই মানে ধরেন আমরা জানি জয়নাল ভাই যে আপনার সর্বশেষ আশ্রয় হচ্ছে আদালত। তাহলে আদালত কিভাবে আবার সেখানে এই 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 বাহিনী, এই দুর্ধর্ষ বাহিনীর পক্ষে? আদালতকে সবার আগে পোড়াইয়া ছারকার করে দিতে হবে। বাংলাদেশের কোনো আদালত নাই। আমি যদি শুনেন, একজন বিখ্যাত ফিলোসফার বলছেন, একটা জাতির সব শেষ হয়ে যেতে পারে, যদি পুলিশ এবং বিচার বিভাগ যদি ঠিক থাকে, সেই জাতির কোনো ক্ষতি হবে না। আপনি রাজনীতিবিদ দুর্নীতি করতেছে, খারাপ কাজ করতেছে, আপনি ব্যবসায়ী করতেছে, সাধারণ মানুষ করতেছে, কিন্তু মানুষের প্রাথমিক আশ্রয়স্থল হচ্ছে পুলিশ এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত। এখন সবকিছু হচ্ছে হাসিনার ভ্যানিটি ব্যাগে, সবকিছু হচ্ছে হাসিনার পেটিকোটে। এখন এই পেটিকোটার ভ্যানিটি ব্যাগ যদি আপনি ধ্বংস না করতে পারেন, এই আদালত কি করবে? বিএনপির প্রতি আমার সবচেয়ে বেশি ধিক্কার, আমি আগেও আবারও দিচ্ছি, আপনারা আদালত বর্জন করে বাংলাদেশকে, পৃথিবীকে জানান যে আমাদের দেশের আজ কিছু বাকি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি বলি, আপনি কি কারণে আদালতে যান? আদালতে কিচ্ছু নাই। আমার মতো ক্ষুদ্র জ্ঞানে, আমি অতি ক্ষুদ্র একজন মানুষ, আমার সামান্য প্রেডিকশন আপনাদেরকে আমি 2018 সালে বেগম জিয়া যখন জেলে নেই, আমি সেই দিন লিখছি ফেসবুকে, আপনি আমার ফেসবুকটা আমি শেয়ার করতে পারি, যে বিএনপির সবচেয়ে বড় ভুল হচ্ছে এই আদালতের উপর বিশ্বাস করা। মরহুম মওদুদ আহমেদ সাহেব বলছেন, এবং বিএনপির আরো 3-4 জন সিনিয়র লয়ার, এই মুহূর্তে আমি সবার নাম বলার দরকার নেই, তারা বলছেন যে ম্যাডামকে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বের করবেন। এবং আমাদের মতো যারা আমরা আইনের কোনো জ্ঞান রাখি না, আমরা বলছিলাম আমাদের রাজনৈতিক সামান্য অভিজ্ঞতায় যে বেগম খালেদা জিয়া কোনোদিন রাজনৈতিক ডিসিশন ছাড়া আদালতের ডিসিশনে বের হতে পারবে না। বেগম খালেদা জিয়ার রায় কিন্তু চূড়ান্ত এখনো হয় নাই, এখনো কিন্তু অ্যাপিলেট ডিভিশন বাকি আছে, কিন্তু উনাকে কিন্তু অলরেডি 6 বছর জেল হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ আদালত হচ্ছে হাসিনার সর্বনিকৃষ্ট জায়গা, যেটা এখনো বাংলাদেশের মানুষ আদালত বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন। কেন বিশ্বাস আপনারা করতেছেন? এই বুয়েটের ছাত্রদেরকে, বুয়েটের শিক্ষক সমিতিকে আমরা বলবো, আপনাদের স্ট্যান্ডে আপনারা শক্ত থাকেন, কারণ আদালত হচ্ছে হাসিনার পায়ের নিচে তার স্যান্ডেল। খসরুজ্জামান হচ্ছে সেই গুন্ডা, যে এই বিচারক, যে দুজনের বিচারক, একজন সিনিয়র, যে আদালত লাথি মেরে, ছবি আছে, হ্যাঁ, 2006 সালে আদালত লাথি মেরে ভেঙে দিচ্ছিল, এবং ওই তৎকালীন প্রধান বিচারপতি করিম সাহেব তারে 6 মাস আপনার পাঠায় না, তারে আপনার শপথ বাক্য পড়ায় নাই আপনার এজ এ জাজ। তো সুতরাং আদালতকে লাথি মারতে হবে। সুতরাং না হলে মুকুল অথবা আরাফাত অথবা বাংলাদেশের শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী, আপনার ছাত্রীদের কথা তো আপনি এখন তো প্রকাশিত, ছাত্রীরা তো লজ্জা এগুলো বলে না, ছাত্রীদের উপর যে নির্যাতন হচ্ছে, আমাদের গার্ডিয়ানরা, আপনারা ঘরে বসে আঙ্গুল চুষেন, আপনারা জানেন আপনাদের মেয়েদের কি অবস্থা করতেছে ছাত্রলীগ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেল কলেজে, আপনারা জানেন সেটা। প্লিজ, দেশকে যদি বাঁচাতে চান, আপনি মনে করবেন না আপনার গায়ে লাগতেছে না, কেউই বাঁচতে পারবেন না, কারণ পিছনে আছে সেই হিন্দুত্ববাদী ভয়ঙ্কর আরএসএস, নরেন্দ্র মোদীর দেশ, ভারতের নামের এই যে ভারতের এস্টাবলিশমেন্ট। এই জন্য হাসিনা কুছ পরোয়া নেহি ভাব তার আছে। দেশকে বাঁচাতে হলে 18 কোটি মানুষকে একসাথে, একযোগে, ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসতে হবে। মুকুলের পরিবারের প্রতি, আরাফাতের পরিবারের প্রতি, বাংলাদেশের হাজার হাজার পরিবার সন্তান যারা রাজনৈতিক নির্যাতনের বাইরেও এই যে শিক্ষা জীবনে তাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি ছাড়াও তার নির্যাতনের শিকার, তাদের প্রতি সমবেদনা করা ছাড়া আপনারা ফুঁসে না উঠা পর্যন্ত এই জাতির নিস্তার নেই।